আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রামু সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো এবং ভালো থাকবে সেই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সাবজেক্টের নাম হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ, শ্রেণী বিবিএ সম্মান, দ্বিতীয় বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ। বিবিএ সম্মান তৃতীয় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ। বিবিএ ফার্স্ট কোর্স দ্বিতীয় বর্ষ। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ধারা 24-25। আজকে আমরা জানব গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কী বোঝায় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে কী বোঝায়, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বলতে কী বোঝায় এবং গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের নিয়ম জানব। চলো আমরা এখন গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কী বোঝায় সেটা একটু দেখি। আয়কর অধ্যাদেশের 20 ধারায় উল্লেখিত আয়ের খাতসমূহের মধ্যে তৃতীয় খাত হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ধারা 24-25। করদাতার আয়ের খাতসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা গৃহ সম্পত্তি খাতে আয়। সাধারণত ভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্ত অর্থকে গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলা হয়। উক্ত গৃহ আবাসিক বা বাণিজ্যিক যে উদ্দেশ্যে ব্যবহার করা হোক না কেন, 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী গৃহ সম্পত্তির মালিকের বা মালিকানাধীন গৃহ সম্পত্তি ও তৎসংলগ্ন ভূমির বার্ষিক মূল্য হল গৃহ সম্পত্তি খাতে আয় বা গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে গণ্য করা হয়। উক্ত আয়ের উপর করদাতাকে আয়কর প্রদান করতে হয়। তবে এখানে মনে রাখতে হবে যে করদাতা যে গৃহে বসবাস করে সেই গৃহের জন্য কোনো কর প্রদান করতে হবে না। আয় বর্ষে করদাতার মালিকানাধীন গৃহ বা ঘরবাড়ি ও তৎসংলগ্ন ভূমির যে বার্ষিক মূল্য নির্ধারিত হয় সেটিকে বলা হয় গৃহ সম্পত্তি খাতে আয় বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তবে আমাদের মনে রাখতে হবে যে মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচসমূহ বাদ দেওয়ার পর যে অবশিষ্ট আয় থাকবে সেটি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বার্ষিক মূল্য যেমন 1 লক্ষ টাকা,
অনুমোদন যোগ্য খরচ 40,000 টাকা। বিয়োগ করলে হয় 60,000 টাকা। অবশিষ্ট আয় 60,000 টাকা। এই বার্ষিক মূল্য 1 লক্ষ টাকা, অনুমোদনযোগ্য খরচ 40,000 টাকা বাদ দেওয়ার পর অবশিষ্ট আয় থাকে 60,000 টাকা। এই 60,000 টাকা মোট আয়ের করদাতার যে মোট আয় নির্ণয় করবে, সেইখানে এই 60,000 টাকা মোট আয়ের সাথে যোগ হবে বা অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝায়, অথবা অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বলতে কি বোঝায়। সাধারণত 1 বছরের একটি গৃহের 1 বছরের প্রাপ্ত ভাড়া মূল্যকে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বলা হয়। কিন্তু আয়কর দাহ্যের উদ্দেশ্যে একটি গৃহের বার্ষিক মূল্য হল যুক্তিসঙ্গত ভাড়া মূল্য অথবা ন্যায়সঙ্গত ভাড়া মূল্য। যুক্তিসঙ্গত ভাড়া মূল্য অথবা ন্যায়সঙ্গত ভাড়া মূল্য। 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-3 ধারায় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে বোঝায় যে যুক্তিসঙ্গত মূল্যে গৃহটি ভাড়া দেওয়া যেতে পারে উক্ত অর্থ, অথবা গৃহটি যত টাকায় ভাড়া দেওয়া হয়েছে সেই অর্থ। অনেক সময় দেখা যায় সিটি কর্পোরেশন বা পৌরসভা পৌরকর আদায়ের উদ্দেশ্যে বা পৌরকর দাহ্যের উদ্দেশ্যে পৌরমূল্য নির্ধারণ করে থাকে। এই পৌরমূল্যকে যুক্তিসঙ্গত ভাড়া মূল্য বা ন্যায়সঙ্গত ভাড়া মূল্য হিসেবে বিবেচনা করা হয়। এই পৌরমূল্য বা মিউনিসিপ্যাল ভ্যালু এবং প্রকৃত ভাড়া, এই দুটির মধ্যে যেটি বড় সেটিকে বলা হয় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বলে। এখানে মনে রাখতে হবে যে প্রকৃত ভাড়া মূল্য বার্ষিক মূল্যের চেয়ে কম বা বেশি হতে পারে। চলো আমরা এখন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কিভাবে নির্ধারণ করা হয় সেটি দেখি। বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু নিম্ন। জনাব এরশাদ 2018 ও 2019 আয়বর্ষে মাসিক
10,000 টাকা করে বার্ষিক 1,20,000 টাকা বাড়ি ভাড়া হিসাবে পেয়েছেন। তবে পৌর মূল্য 1,00,000 টাকা হলে বার্ষিক মূল্য কত? জনাব এরশাদ 2018-19 আয়বর্ষে মাসিক 10,000 টাকা করে বার্ষিক 1,20,000 টাকা বাড়ি ভাড়া হিসেবে পেয়েছেন। তবে বাড়িটির পৌরমূল্য 1,00,000 টাকা হলে বার্ষিক মূল্য কত? আমাদের বার্ষিক মূল্যটা বের করতে হবে। এখন আমরা বার্ষিক মূল্যটা বের করি। বার্ষিক মূল্য নির্ণয় আয়ের ধাতু বিবরণ টাকা প্রাপ্ত ভাড়া 10,000 টাকা করে মাসিক, তাহলে 12 মাসের হয় 1,20,000 টাকা। অথবা পৌরমূল্য 1,00,000 টাকা। এই দুটির বড়টি বার্ষিক মূল্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত ভাড়া 1,20,000 টাকা, পৌরমূল্য দেওয়া আছে 1,00,000 টাকা। তাহলে 1,00,000 এবং 1,20,000 টাকার মধ্যে বড়টি হলো 1,20,000। এই 1,20,000 টাকাটাই বার্ষিক মূল্য হবে। এইটা হলো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। অর্থাৎ দুটির মধ্যে প্রাপ্ত ভাড়া অথবা প্রকৃত ভাড়া এবং পৌরমূল্য, এই দুটির মধ্যে যেটি বড় সেটিকে বলা হয় বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ দুটির মধ্যে বড়টি। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্ত ভাড়া 1,20,000, পৌরমূল্য 1,00,000 টাকা। এখানে বড় হলো প্রকৃত ভাড়া বা প্রাপ্ত ভাড়া। অনেক সময় পৌরমূল্যও বড় হতে পারে, সেই ক্ষেত্রে পৌরমূল্য হবে বার্ষিক মূল্য। অর্থাৎ বড় হোক বা ছোট হোক, পৌরমূল্য বড় হতে পারে অথবা প্রাপ্ত ভাড়াও বড় হতে পারে। যেটাই বড় হবে সেটাই হবে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু। আমরা এটাকে যদি ঠিক উল্টোভাবে যদি বলি, প্রাপ্ত ভাড়া, মনে করি আমরা প্রাপ্ত ভাড়া 10,000, 8,000 করে ধরলাম। প্রাপ্ত ভাড়া 8,000 করে, তাহলে
12 দিয়ে গুণ করলে হয় 8 12 96,000, এবং পৌর মূল্য হলো 1,20,000 টাকা। 96,000 মাসিক 8,000 টাকা করে, 12 মাসে 8 12 96,000 টাকা, পৌর মূল্য হলো 1,20,000 টাকা। তাহলে এই দুটির মধ্যে বড় হলো 1,20,000 টাকা। এই দুটির মধ্যে বড় হলো 1,20,000 টাকা। এটাই হবে বার্ষিক মূল্য। আগের অঙ্কের মধ্যে আমরা দেখছিলাম 1 লক্ষ টাকা প্রাপ্ত ভাড়া ছিল পৌর মূল্য। আগের অঙ্কের মধ্যে 1,20,000 টাকা প্রাপ্ত ভাড়া ছিল এবং পৌর মূল্য ছিল 1 লক্ষ টাকা। এই অঙ্কের মধ্যে উল্টো, প্রাপ্ত ভাড়া 96,000 টাকা অর্থাৎ ছোটো হয়েছে, পৌর মূল্য 1,20,000 টাকা বড় হয়েছে। তাহলে এই অঙ্কের মধ্যে পৌর মূল্য এবং প্রকৃত ভাড়ার মধ্যে যেটি বড় হলে 1,20,000 টাকা, এই 1,20,000 টাকায় হবে বার্ষিক মূল্য। প্রকৃত ভাড়া পৌর মূল্যের চেয়ে বড় হতে পারে, ছোটো হতে পারে, যেটি হোক না কেন দুটির মধ্যে যেটি বড় সেটি হবে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু। এভাবে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ণয় করা হয়। এখন আমরা দেখব গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের নিয়ম। গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের নিয়ম দেখব। গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের নিয়ম। গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের নিয়ম। জনাব করদাতা জনাব যে কোনো একটা নাম আয়বর্ষ 2018-2019, করবর্ষ 2019-2020। আয়ের কাটু বিবরণ টাকা প্রাপ্ত ভাড়া দেওয়া অংশের প্রাপ্ত ভাড়া দেওয়া অংশের ভাড়াটিয়া
কর্তৃক বহনকৃত মালিকের খরচ। ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ মাইনাস মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ। মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ হবে মাইনাস প্লাস উৎসে করকর্তন, উৎসে করকর্তন বাণিজ্যিক এর ক্ষেত্রে প্রাপ্ত ভাড়া ইন্টু 5 ভাগ 55। উৎসে করকর্তন বাণিজ্যিকের ক্ষেত্রে, এখানে মনে রাখতে হবে বাণিজ্যিকের ক্ষেত্রে, আবাসিক এর ক্ষেত্রে নয়। বাণিজ্যিকের ক্ষেত্রে প্রাপ্ত ভাড়া ইন্টু 5 বা 95 এটাও যোগ করতে হবে। মানে যেটা আসবে সেটি হলো প্রকৃত ভাড়া। তোমরা প্রশ্নটা একটু তুলে নাও, নিয়মটা তুলে নাও। প্রকৃত ভাড়া পেয়েছি আমরা, এখন পৌর মূল্য এত টাকা, প্রকৃত ভাড়া টাকা, পৌর মূল্য টাকা। এই দুটির মধ্যে বড়টি হবে বার্ষিক মূল্য, বড়টি হবে বার্ষিক মূল্য। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্ত ভাড়ার সাথে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ যোগ হয়েছে, বিয়োগ হয়েছে মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ, সেটা বিয়োগ হয়েছে, যোগ হয়েছে উৎসে করকর্তন বাণিজ্যিকের ক্ষেত্রে। মানে আমরা নির্ণয় করবো প্রাপ্ত ভাড়া ইন্টু 5 বা 95। তাহলে এই 4টি যোগ করলে হয়েছে, যোগ বিয়োগ করার ফলে বের হয়েছে প্রকৃত ভাড়া। এই প্রকৃত ভাড়া এবং পৌরমূল্য দুটির মধ্যে যেটি বড় হবে সেটি হবে বার্ষিক মূল্য। এখন অনুমোদনযোগ্য খরচ সমূহ বিয়োগ করতে হবে। অনুমোদনযোগ্য খরচ সমূহ বিয়োগ করতে হবে বা অনুমোদন যোগ্য খরচ সমূহ। 1 নম্বর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এখানে দুটি বিষয় আছে, একটা হলো বার্ষিক মূল্যের 25%
আবাসিক এবং বাণিজ্যিকের ক্ষেত্রে বার্ষিক মূল্যের 30%। যে আমরা বার্ষিক মূল্য বের করছি এর থেকে যদি গৃহটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে 25% অনুমোদনযোগ্য হবে। আবার গৃহটি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় বার্ষিক মূল্যের 30% অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিয়োগ করতে পারবে। তবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে যে বিষয়গুলো আসবে সেটা আমরা একটু পরে বলবো, অঙ্ক শেষে নিয়মের শেষ করার পর আমরা সেটা বলবো। এখন আমরা নিয়মটা একটু লিখে ফেলি। এরপর আছে পৌরমূল্য বিয়োগ করতে পারবে, শুধু যে গৃহটি ভাড়া দেবে তার ক্ষেত্রে হবে। ভূমি কর অবলিক ভূমির ভাড়া অবলিক ভূমি কর ভূমির ভাড়া ভূমির খাজনা অবলিক রাজস্ব অবলিক ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর সেটাও বিয়োগ করা যাবে। চার নম্বর বন্ধকি ঋণের সুদ বিয়োগ করা যাবে। 5 নম্বর ঋণকৃত মূলধনের সুদ বিয়োগ করা যাবে। 6 নম্বর বীমা প্রিমিয়াম যদি থাকে সেইটাও বিয়োগ করা যাবে বার্ষিক মূল্য থেকে। 7 নম্বর শূন্যতা ভাড়া কীভাবে নির্ণয় করা হয়? বার্ষিক মূল্য ইন্টু শূন্যতা মাসের সংখ্যা বা 12 সেটাও বিয়োগ করা যাবে। যদি গৃহটি 12 মাস ভাড়া দেওয়া না হয়, বিভিন্ন কারণে হতে পারে, বা বাড়িটি ভাড়া হয় নাই 1 মাস 2 মাস 3 মাস, যে কোনো কারণে খালি থাকতে পারে, শূন্য থাকতে পারে, সেই ক্ষেত্রে বার্ষিক মূল্য দিয়ে শূন্যতা মাস 2 মাস যদি খালি থাকে বার্ষিক মূল্য ইন্টু 2 বা 12, যদি 3 মাস বাড়িটি শূন্য থাকে বা খালি থাকে বার্ষিক মূল্য ইন্টু 3 বা 12, এইভাবে বের করে নিতে হবে শূন্যতা ভাড়া। অনাদায়ী ভাড়া অনাদায়ী যদি ভাড়া থাকে সেটাও বিয়োগ হবে, তবে আইনসম্মত হতে হবে। 9 নম্বর আইন খরচ যদি থাকে, অর্থাৎ কোনো ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না
সেই ক্ষেত্রে তার জন্য আইনগত পদক্ষেপ নিতে হলে বা নেওয়ার ক্ষেত্রে যে আইন খরচগুলো হয় সেটাও বাদ যাবে, সেটা কিন্তু প্রকৃত হতে হবে। এই সবগুলো এই 9টা যোগ করে এদিকে যে আমরা প্রকৃত ভাড়া বার্ষিক মূল্য পেয়েছিলাম, বার্ষিক মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগে দেখছি। এই বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য করের সমূহ যোগ করে বার্ষিক মূল্য থেকে বাদ দিলে পাওয়া যাবে গৃহ সম্পত্তি তাতে আয় বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হবে গৃহ সম্পত্তি খাতে আয়। অর্থাৎ গৃহ সম্পত্তি খাতের আয় ধারা হলো 2425। এইটা হলো গৃহ সম্পত্তি খাতের আয় নির্ণয়ের নিয়ম। অর্থাৎ বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা 1 নম্বরে পেয়েছিলাম মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, 2 নম্বরে পেয়েছিলাম পৌর কর, 3 নম্বরে পেয়েছিলাম ভূমি কর বা ভূমি উন্নয়ন কর বা ভূমির ভাড়া বা ভূমির খাজনা বা রাজস্ব, এরকম থাকলে সেটা বাদ যাবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বন্ধকি ঋণের সুদ, এরপর 5 নম্বরে ঋণকৃত মূলধনের সুদ, 6 নম্বরে বিমা প্রিমিয়াম যদি থাকে সেটা আসবে শূন্যতা ভাড়া। আমরা শূন্যতা ভাড়া নির্ণয় করব বার্ষিক মূল্য ইন্টু শূন্যতম মাসের সংখ্যা বা 12 বের করে যেটা পারবো সেটা বসাবো। এরপর 8 নম্বরে দেখতে পাচ্ছি আমরা অনাদায়ী ভাড়া, সেটা যোগ হবে। এরপর 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আইন খরচ, সেটাও যোগ হবে। অর্থাৎ এই 9টা যে কোনো আইটেম যদি থাকে সেটা বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হলো গৃহ সম্পত্তি খাতে আয়। তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন আনসার করতে পারবো, সেটা হলো গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচগুলো কী কী, সেগুলো ব্যাখ্যা করো এবং বর্ণনা করো। সেটা এই 9টা বিষয় হলো গৃহ সম্পত্তি খাতের অনুমোদনযোগ্য খরচ সমূহ হলো এই 9টা। এই 9টা যে কোনো আইটেম যদি থাকে তাহলে সেটা বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হবে গৃহ সম্পত্তি খাতে আয়। এখন আমরা দেখব রক্ষণাবেক্ষণ খরচের আওতায় কোন কোন খরচগুলো থাকতে পারে সেগুলো আমরা দেখব। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের 25% বাণিজ্যিক, বার্ষিক মূল্যের 25% বাণিজ্যিক ক্ষেত্রে 30%, আবাসিক ক্ষেত্রে 25% বার্ষিক মূল্যের বাণিজ্যিক ক্ষেত্রে 30% এবং আবাসিক ক্ষেত্রে 25% মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হিসাবে বাদ দেওয়া যায়। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে যে খরচগুলো অন্তর্ভুক্ত আছে আমরা সেটা এখন দেখব। 1 নম্বরে নোট মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের আওতায়। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বলতে মেরামত আদায় খরচ, পয় নিষ্কাশন ও পানি, বিদ্যুৎ খরচ, দারোয়ানের বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন, পাম্প মেশিন অপারেটরের বেতন, লিফটম্যানের বেতন, মালির বেতন, কেয়ারটেকারের বেতন, গ্যাস, গৃহের রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য অন্য যে কোনো খরচ।
এরা কেহ অনুমোদনযোগ্য খরচের ভিতরে পুনরায় আসবে না। মেরামত খরচ বার্ষিক মূল্যের বাণিজ্যিক উদ্দেশ্যে যদি গৃহটি ভাড়া দেওয়া যায় 25% অনুমোদনযোগ্য, আবাসিক উদ্দেশ্যে যদি ভাড়া দেওয়া হয় বার্ষিক মূল্যের 25% অনুমোদনযোগ্য। এইখানে এই যে 25% 30% বাদ দিতে পারবে, অঙ্কের মধ্যে যদি পুনরায় মেরামত রক্ষণাবেক্ষণ খরচের আওতায় যে খরচগুলো এখানে আছে সেটা যদি পুনরায় থাকে সেইটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে আবার আসবে না, অর্থাৎ সেটা পুরোটাই রক্ষণাবেক্ষণ খরচের আওতায় ঢুকে গেছে। পরে যদি থাকে অঙ্কের মধ্যে সেটা যোগ হবে না, কারণ সেটা একবার মেরামত রক্ষণাবেক্ষণ খরচের আওতায় ঢুকে গেছে, পুনরায় সেটি আসবে না, সেটা মনে রাখতে হবে। 2 নম্বর হলো গৃহ সম্পত্তির আয় হতে উৎসস্থলে করকর্তন। কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠানে উৎসস্থলে করকর্তন করতে পারবে, কিন্তু আবাসিক প্রতিষ্ঠান করকর্তন করতে পারবে না। অর্থাৎ সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, কর্পোরেশন, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ব্যাংক, বিমা, সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল কেয়ার, প্রকৌশল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি করকর্তন করতে পারবে, কিন্তু আবাসিক প্রতিষ্ঠান করকর্তন করতে পারবে না, সেটা মনে রাখতে হবে। 3 নম্বর মূলধন জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে না, যেমন বাড়ি সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণের কিস্তি, স্থায়ী সম্পদ ক্রয় ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। গৃহ সম্পত্তির মোট আয় নির্ণয়ের জন্য এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে, তাহলে আমরা গৃহ সম্পত্তির খাতে মোট আয় নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সৃষ্টিকর্তার নিকট করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।